কেমন আছো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা? তো তোমাদের জন্য আমরা আরেকটা বাংলা নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের এপ্রিল মাসের প্রথম দিকেই বা মাঝের দিকে শুরু হতে যাচ্ছে তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উঠেছো, জানাও না যে কিরকম হতে পারে তোমাদের তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন। তো সেই সম্পর্কেই আজকে আমরা ধারণা দেখব। আর আজকে আমরা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটা A to Z ওয়ান শট ক্লাস, মানে এই ক্লাসের মধ্যেই আমরা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস যেটা আছে 1 থেকে 41 পেজ পর্যন্ত, তো সেটা শেষ করার চেষ্টা করব। তাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের জন্য আমাদের ছোট্ট একটা অনুরোধ, তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। তো তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো পার্ট 1 তোমরা দেখতেই পারবে বই খুলে যে আমাদের কথা, এটা নতুন স্কুলের অভিজ্ঞতা সম্পর্কে নিয়ে তোমাদের এই গল্পটা লেখা হয়েছে। তো গল্পের শুরুতেই আছে আজ স্কুলের প্রথম দিন, নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে। ও আরেকটা কথা, যারা বই আছে তো বইটা বের করে খুলে বসো, তাহলে তোমার আর পড়া লাগবে না, খুবই ভালো হবে তোমার জন্য, পড়তেও সুবিধা হবে। আজ স্কুলের প্রথম দিন, নতুন ক্লাসে উঠেছি সবাই, তাই অনেক ভালো লাগছে। আমার নাম রাজু, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার সাথে আমার বন্ধুরাও আছে, তিথি, মিতু, জিমিত এবং আরো অনেক বন্ধু। এই যে দেখো আমার হাতে বাংলা বই, নতুন বই পড়তে অনেক মজা। আমরা বই পড়বো আর মজা করব। তারপর নিচে দেখো লেখা আছে বন্ধুদের কথা। তিথি, জিমিত তুমি কেমন আছো? জিমিত, ভালো আছি, তুমি? তিথি, আমিও ভালো আছি। মিতু, কোথায়? ওকে দেখছি না। জিমিত, ওই যে মিতু, মিতু এদিকে এসো। মিতু, তোমরা কেমন আছো? তিথি, আমরা ভালো আছি, আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। তিথি বলল। মিতু, কি জিনিস? তিথি, চকলেট এনেছি। মিতু, চকলেট, দারুণ তো। ঝিমিত, নাও সবাই মিলে খাও। মিতু, তিথি তোমাকে অনেক ধন্যবাদ। তিথি, তোমাদের সবাইকেও ধন্যবাদ। তো ছোট্ট বন্ধুরা, এখান থেকে আমাদের একটি সঠিক উত্তর আসে, যে সেটা হলো কে তাদের জন্য চকলেট এনেছিল বা কে চকলেট এনেছিল, এরকম একটা সঠিক উত্তরের প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তাহলে কে চকলেট এনেছিল? এই যে এদিকে তাকাও, দেখো তিথি। তিথি সবার জন্য চকলেট এনেছে বা এনেছি, সে বললো তিথি চকলেট এনেছি। এরপরে দেখো যে খালি জায়গায় শব্দ বসাই বা শূন্যস্থান অনুশীলনী, চলো সমাধান করি। কি কি আছে? ভালো, তুমি, বন্ধু, ধন্যবাদ, তৃতীয়। আমি ড্যাশ শ্রেণীতে পড়ি। আমরা কোন শ্রেণীতে পড়ি বন্ধুরা তোমরা কোন শ্রেণীতে পড়ো? তৃতীয় শ্রেণীতে, ঠিক আছে। আমি তাহলে তৃতীয় শ্রেণীতে আমরা পড়ি, তাই তো। আমার অনেক দেশ আছে, আমার অনেক বন্ধু আছে। বই পড়তে দেশ লাগে, বই পড়তে আমার কি লাগে? ভালো লাগে। দেশ কেমন আছো? তুমি কেমন আছো? তোমাকে দেশ জানাই, তোমাকে ধন্যবাদ জানাই। এরপরে কি রয়েছে? এরপরে পার্ট 2, আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। আশা করি পার্ট 1টা তোমরা বুঝতে পারলা। যদি পার্ট 1টা তোমরা না বুঝতে পারো, ভিডিওটা আরেকটু রিপিট করে দেখে নিবা, ঠিক আছে। আমি খুব সংক্ষেপে তোমাদের বোঝাবো কোন জায়গা থেকে কোন প্রশ্ন আসবে, সব ডিটেলসে বুঝিয়ে দিব। আশা করি এই ক্লাসটা দেখার পর তোমার আর বই খুলে বসতে হবে না, বা বাংলা নিয়ে কোনো সমস্যা হবে না, যে বাংলা নিয়ে ডর, আয় হায় কালকে বাংলা পরীক্ষা আমি কি করব। তুমি পরীক্ষার আগের দিনও চাইলে এই ক্লাসটা দেখে যেয়ে পরীক্ষা দিতে পারো, অনেক ভালো রেজাল্ট করবে। হ্যাঁ, আবার ভালো পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করতে ভুলো না যে ভালো পরীক্ষা দিয়েছি। তো পার্ট 2 দেখো, আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। নাম্বার 1, ভাই আমি রাজু। তো এই গল্পেও তো আমরা রাজুকেই দেখলাম, তাই না? হ্যাঁ, রাজুই শুরু করছে, আবার রাজু। চলো, আমি রাজু, আমরা এক ভাই এক বোন। রাজুরা কয় ভাই কয় বোন? রাজুরা এক ভাই এক বোন। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। রাজুর বোন তুলি বন্ধুরা কোন শ্রেণীতে পড়ে? পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। আমার বাবা একজন কৃষক, তিনি কৃষিকাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। এখান থেকে একটা বরাবরই প্রশ্ন আসে, সেটা হলো রাজুর বাবা একজন কি? তো রাজুর বাবা হলো একজন কৃষক, এই প্রশ্নটা আসে। আর রাজুর বোন কোন শ্রেণীতে পড়ে? রাজুর বোন হলো তুলি, তুলি পড়ে পঞ্চম শ্রেণীতে। এরপর আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করে। রাজুদের কি একটি খামার আছে? হাঁস মুরগির খামার আছে, সেটি দেখাশোনা করেন কে ছোট্ট বন্ধুরা? রাজুর মা। তাহলে রাজুর মা কি করেন? রাজুর মা রাজুদের হাঁস মুরগির খামার দেখাশোনা করেন।
চলো দেখো, মিতু মিতু আমাদের প্রতিবেশী। মিতুরা দুই বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়ে। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারো হাই স্কুল কি? হাই স্কুল হলো 6 থেকে 10 পর্যন্ত যে স্কুল, ওটাকে বলা হয় হাই স্কুল। মানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে স্কুলে আমরা পরবর্তীতে ভর্তি হব সেটাই হলো হাই স্কুল। তিনি আমাদের খুব আদর করেন, বড় হয়ে আমিও তার স্কুলে পড়বো। এটা কিন্তু রাজু বলতেছে। মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে, দোকানের নাম পুবালি লাইব্রেরি। সেখানে মজার মজার বই পাওয়া যায়। তাহলে মিতুর বাবার একটা বইয়ের দোকান আছে, সেই দোকানটার নাম কি? পুবালি লাইব্রেরি। এই প্রশ্নটা আসে, মিতুর বাবার দোকানের নাম কি? মিতুর বাবার দোকানের নাম হলো পুবালি লাইব্রেরি। তারপরে হলো মা হাসপাতালে নার্স হিসেবে, সরি, মিতুর মা হাসপাতালে নার্স হিসেবে কাজ করে। তো মিতুর মা হাসপাতালে কি হিসেবে কাজ করে? নার্স হিসেবে কাজ করেন। তিনি একজন নার্স। নার্স কারা? নার্স হলো সেবিকা, যারা রোগীদের সেবা শুশ্রূষা দিয়ে থাকেন। গ্রামের মানুষের অসুখ হলে তিনি সেবা দেন। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরো অনেক মানুষ আছে। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরো অনেক মানুষ আছে। দেখো, এখান থেকে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। পড়া এরকম ভাবে পড়তে হবে যাতে আমাদের পরবর্তীতে মনে থাকে যে কোনটা কোন শব্দ ছিল। যেমন দেখো, পঞ্চম, আমরা পঞ্চম শ্রেণীতে, মানে কি, ওই যে রাজুর বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে। ফসল, রাজুর বাবা কি মাঠে ফসল ফলান। তারপর খামার, রাজুর মা খামার দেখাশোনা করে। প্রতিবেশী, রাজুর প্রতিবেশীকে মিতু। এরপর কি নার্স, নার্স হলো মিতুর মা হলো একজন নার্স। পেশা, তো পেশা কি? আমাদের চারপাশে বিভিন্ন পেশার মানুষ আছে, আমরা সবাই মিলেমিশে থাকি, ঠিক আছে। দেখো, তারপরে খালি জায়গায় শব্দ বসাই, যেটা শূন্যস্থান। 2 বছর পর আমি দেশ শ্রেণীতে পড়বো, 2 বছর পর আমি পঞ্চম শ্রেণীতে পড়বো। তার গরুর দেশ আছে, তার গরুর খামার আছে। কৃষক মাঠে দেশ ফলান, কৃষক মাঠে ফসল ফলান। আমরা বাবার দেশ পেশা, আমার বাবার দেশ পেশা, আমার বাবার পেশা কৃষি, সরি, আমার বাবার দেশ কৃষি, আমার বাবার পেশা কৃষি। আমরা সবাই দেশ থাকি, আমরা সবাই মিলেমিশে থাকি। আচ্ছা দেখো, তিনে আমাদের আছে বলি ও লিখি। তিনে আমাদের কি আছে? বলি ও লিখি, তাই না? তিনে আমাদের কি আছে? বলি ও লিখি। তো রাজুর বাবা কি করেন? রাজুর বাবা একজন কৃষক। হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? হাঁস মুরগির খামার মিতুর মা কি বলি, হাঁস মুরগির খামার রাজুর মা দেখাশোনা করেন। মিতুর মা কোথায় কাজ করেন? মিতুর মা হাসপাতালে কাজ করেন। কারণ নার্সরা কোথায় কাজ করে বন্ধুরা? নার্সরা কিন্তু হাসপাতালেই কাজ করে, তাই তো? তো দেখো, 3টি পেশার নাম লেখো। তাও আমরা এখানে তো 3টি পেশার নাম পেয়ে গেলাম। 1 নাম্বার হলো কি? কৃষক। 2 নাম্বার কি? নার্স। 3 নাম্বার কি? ব্যবসায়ী। লাইব্রেরি, যেহেতু মিতুর বাবার আছে ব্যবসায়ী, বা তুমি দিতে পারো তোমার রাজুর মা কোথায়? রাজুর মা হলো খামারে কাজ করে। তো কি, খামার যারা কাজ করে তাদের খামারই বলা হয়, তাই তো? আমি বড় হয়ে কি হতে চাই তা বলি লিখি। তুমি বড় হয়ে যা হতে চাও তা নিয়ে একটা ছোট্ট করে অনুচ্ছেদ লিখবে। অনেকের প্রশ্ন থাকে আমি বড় হয়ে কি হতে চাই, এটা ভাবা নিয়ে কত কি হয়ে যায়। তুমি বড় হয়ে যেটা হতে চাও সেটা তুমি মনের মতো করে 5টা লাইন লিখে দেবে। এটা যদি আসেও তোমরা পারবে, আশা করি এটা বুঝছো। যদি এইসব ডিটেলস নিয়ে ভিডিও চাও আমাকে বলবে, আমি তোমাদের পরবর্তীতে এটা নিয়ে ভিডিও করব, ঠিক আছে। এরপরে ময়লার বাক্স পার্ট 3-এ চলে আসলাম আমরা। ময়লার বাক্স পার্ট 3। বুঝলে হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। এখান থেকে একটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো ময়লার বাক্স গল্পে দোকানদারের নাম কি? এই দেখো, দোকানদারের নাম হারুন, ঠিক আছে। বুঝলে হারুন, এ আমার নাতনি বেড়াতে এসেছে। কি নাম? রেবা। তুমি কি, আমার নাম রেবা। রেবা, তুমি কি আমার দোকান থেকে কিছু নিতে চাও? কিছু না চাচা, ধন্যবাদ। আমাকে একটা কলা দিন তো। গপ 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 খেয়ে ফেলছে। কলার খোসায় কেউ আছাড় খেতে পারে? হারুন মামা, আমাকে 1 প্যাকেট বিস্কুট দিন তো। কুটকুট, বিস্কুট খাওয়ার শব্দ হলো কুটকুট, তাই তো? সবাই দেখি যেখানে সেখানে ময়লা ফেলছে। মানে রেবা সেটা খেয়াল করলো যে সবাই সেখানে সেখানে ময়লা ফেলছে। এটা কিন্তু দারুণ একটা কমিক্স বন্ধুরা, এটা মজা পাবা পড়ে। তারপর কি, হারুন মামা, আপনি কি 2টা বাক্স দিতে পারেন? হারুন মামা জিজ্ঞাসা করলো, কেমন বাক্স? রেবা বলল, কাগজের বড় বাক্স আর একটা কলম লাগবে। তো রেবা কাগজের 2টা বড় বাক্স নিল, একটাই লিখলো কলার খোসা আর একটাই লিখলো ময়লা, অন্যান্য ময়লা আর কি। তো সেটা দেখলাম আমরা। তো এই বাক্সে কলার খোসা ফেলবে, আর এক বাক্সে অন্য ময়লা ফেলতে হবে। আমাকে একটা কলা দিন হারুন চাচা। একটা মেয়ে এসে বললো, আমাকে একটা কলা দিন হারুন চাচা।
তারপর খুশা ওই বাক্সে ফেলো খুকি, ওইটা ময়লার বাক্স। তো খুকিও ভালো দেখলো, আচ্ছা ফালাই, দেখা যাক, বাক্স, ময়লার বাক্স ফেললো আর কি। তারপর খুকির একটা বুদ্ধি আসলো, আর খুকির একটা ছাগল ছিল, তো বললো কয়লা, আমি বলি কি, মানে খুকির একটা ছাগল ছিল, তো ছাগল তো আবার কয়লা আর কি, কি বলি আবার, খুকির একটি ছাগল ছিল, ছাগল তো আবার কলা খেতে খুব পছন্দ করে, তাই খুকি তার ছাগলকে নিয়ে এসে কলার খোসাগুলো খাইয়ে দিল, খাও। আর দারুণ কাজ হয়েছে, আমার দোকানের সামনে আর নোংরা হবে না, হারুন মামা খুশি। আর এখান থেকে একটা সঠিক উত্তর আসে, সেটা হলো কার বুদ্ধিতে দোকানদার হারুন মামা খুব উপকৃত হলো, সেটা হলো কে, রেবা, ঠিক আছে। এরপর আমরা অনুশীলনীর প্রশ্নটি দেখি, যেখানে আছে মিল করে এবং বাক্য লিখি। দেখো, যেখানে সেখানে থুতু ফেলবো না, রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো, বেঞ্চে বা টেবিলে লিখবো না, পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো, ফুল ধুয়ে খাবো, মানে কি ফুল বলে, ফল ধুয়ে খাবো। এরপরে চলে যাই পাঠ 4। পাঠ 4 হলো আবার পড়ি কার চিহ্ন, এটা কি, আকার, রসিকার, দীঘিকার, উকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, উকার, ঔকার, এগুলো দিয়ে ক জ ত প ম, নিচের বর্ণগুলো আছে কার চিহ্ন যোগ দিয়ে একটা করে শব্দ বানাবা। তো ক দিয়ে একটা আকার চিহ্ন যোগ করো, কি শব্দ বানাইতে পারি। ক দিয়ে আমরা কলম, কলা, তারপর কি অনেক কিছুই তো বানাইতে পারি, বানাবা। তো জ দিয়ে জাহাজ, তারপরে ত দিয়ে কি, ত দিয়ে তুলি, ওই রং করার যে তুলি। তারপরে প দিয়ে হলো পদ্মা, ম দিয়ে মেঘনা, পড়ি ও লিখি, কৃষক, এগুলো লিখবে আর কি। এটা তোমার বাসায় চর্চা করতে পারবা, এগুলো লিখবে এরকম করে। আমি দেখে দিই তাও। তারপরে আমরা অনুশীলন সমাধান যাই। এখানে আছে বর্ণগুলো সাজিয়ে লিখি, এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো, এখানে লেখা আছে শাখো, আসলে এটা হবে খুসা। এখানে লেখা আছে কি নিশজি, আসলে এটা হলো জিনিস। এখানে লেখা আছে টলেক, যেটা আসলে চকলেট। এখানে লেখা আছে আমকির, এটা হলো আমলকি। এখানে লেখা আছে রজামন, এটা আসলে রমজান। এখানে আছে থ্রিপ্রিবি, আসলে এটা পৃথিবী। ক দৈনি, এটা হলো দৈনিক। এটা হলো টাংপো, এটা হলো খৌটা আর কি। এখানে খা দে নাশ, আসলে এটা হবে দেখাশোনা। আর এদিকে একটু খেয়াল করলে দেখতে পারবা যে এখানে পাঠ 5 আছে হলো আবার পরি ফলা চিহ্ন। এই ফলা চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আসবেই, 100% থাকো যে এগুলার থেকে 4টা ফলা চিহ্ন আছে তোমার, এখান থেকে তোমাদের যে 2টা দিবেই। তো একটা আছে কি বফলা, বফলা দিয়ে দয় বফলা দিয়ে যুক্ত দন্তা স ব তালিবস্য ব, এটা কিভাবে আসবে, এটা আসবে হলো বাক্য তৈরি করো যে ওইখানে। তো বাক্য তৈরি করো এখানে, দেখো এখানে যে পড়ি, দেখো এখানে লেখা আছে পড়ি, আমি খেলায় দ্বিতীয় হয়েছি, তাহলে দ্বিতীয় হয়েছি, এখানে দয় বয় যুক্ত হয়েছে। বাংলাদেশ স্বাধীন দেশ, বিশ্বে নানা রকম মানুষ বাস করে, বিশ্ব দিয়ে তৈরি করেছে। তারপর এগুলো তোমরাও পড়বা এবং লিখবা। এরপরে চলে যাব আমরা হলো মফলা, মফলা দিয়ে দন্তাশয়ময় দয়ময় তয় ম, যেমন আমরা শহীদদের স্মরণ করি। তারপর কি পদ্ম দিয়ে বানিয়েছে হলো দীর্ঘির জলে পদ্ম ফুটেছে। তারপর আত্মীয় এসেছে বসতে দাও। এরপর আমরা বানাবো এই আত্মীয় এসেছে বসতে দাও, এটা তো ক্লাস 2তেও ছিল। তারপর জফলা, বফলা, নফলা, জফলা। তারপর কি বফলা দিয়ে ব্যয় দিয়ে কি আয় বুঝে ব্যয় করে। তারপর আছে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। সাহায্য, অপরকে সাহায্য করি। এরপরে আছে রফলা দিয়ে আছে গ্রহ, প্রতিবেশী, তীব্র, পৃথিবী একটি, যেমন গ্রহ, পৃথিবী একটি গ্রহ। তারপর কি প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকি, তীব্র শীত পড়েছে। এগুলো তোমাদের মনে রাখতে হবে, আশা করি 1-2 বার রিডিং করলে এগুলো মনে রাখতে পারবা। আর এই ভিডিও দেখার পর তো আর মনেও করতে হবে না। আর এগুলো দিয়ে দেখো সঠিক উত্তর তৈরি করতে পারো, মানে সঠিক উত্তরের প্রশ্ন যেগুলো থাকে, সঠিক উত্তর যেগুলো মানে টিক চিহ্ন বলা হয় আর কি, তো সেগুলোতে এই প্রশ্নগুলো আসে। তো এই চিহ্নগুলো একটু মনে রাখতে হবে। দেখো লাল যদি থাকে তাহলে থামি, আর এখানে রিস্কা মানে করে দিছে নিষিদ্ধ, রিস্কা চলাচল নিষিদ্ধ। তারপর হচ্ছে হর্ন বাজানো নিষেধ। এরপর কি সিগন্যাল বাতি দেখে রাস্তা পার হয়। তারপর কি টয়লেট ব্যবহারই করি। এরপর কি সামনে রেল কোচিং, সাবধানে যায়, এই চিহ্ন থাকলে সামনে হাসপাতাল। এরপরে আছে পথচারী পারাপার। এরপরে আছে এখানে ময়লা ফেলি। এরপর আছে হাত ধুই পরিচ্ছন্ন থাকি। এরপর তোমাদের অনেক
কাঙ্ক্ষিত একটা গল্প, ঘাসফড়িং ও পিঁপড়ার গল্প। এই ভিডিও যদি তোমাদের পড়তে বোরিং লাগে, মানে ভিডিও বলে সরি, এই গল্প যদি তোমাদের পড়তে বোরিং লাগে তাহলে আমাদের বিদ্যাবিতান চ্যানেলেই দেখবা একটা শর্ট ভিডিও দেওয়া আছে তোমাদের জন্য। ওই ভিডিওটা তোমরা আশা করি দেখে নিবা। তো চলো শুরু করি। পাঠ ৭, ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ও ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। তো এখানে পিঁপড়া কোন কালে খাবার সঞ্চয় করছিল, এই প্রশ্নটাই প্রথমে আসে, সেটা হলো শরৎকাল। তা তারপর যে সে ঘাসফড়িংটি দেখতে হলো একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আর তোমরা জানোই হয়তো বা শীতকালে পিঁপড়ারা কিন্তু তাদের খাদ্য সঞ্চয় করতে পারে না। শীতকালে তারা খুবই মানে শীত, এর জন্য তারা তাদের ঘরে মানে যে বাসা বানায় সেখানেই থাকে। তারপর শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং এসে বলল, শীতকাল আসতে এখনো অনেক বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবলো, ধুর, পিঁপড়াটা কি বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে, খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করছি, তুমি তোমার খাবার তো সঞ্চয় করোনি। তোমার খাবার তো সঞ্চয় করিনি, তুমি গরমকালে খাবার সঞ্চয় করোনি কেন? ঘাসফড়িং বলল, আমি তো তখন খেলা করছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেরাও, সময়ের কাজ সময় না করলে কষ্ট তোমাকে পেতে হবে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা লাইন, সময়ের কাজ সময় না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। আশা করি তোমরা তোমাদের জীবনে এই লাইনটা কাজে লাগাবা। তারপর দেখো শব্দ শিখি, শব্দার্থ। তো শরৎকাল, আচ্ছা, তো পিঁপড়া কোন কালের জন্য, আমি কয়েকটা প্রশ্ন করি। আচ্ছা, পিঁপড়া কোন কালের জন্য তো খাবার সঞ্চয় করছিল, সেটা হবে শীতকাল। আর পিঁপড়া কোন কালে খাবার সঞ্চয় করছিল, সেটা হবে শরৎকাল। কোন কালের জন্য খাবার সঞ্চয় করেছিল আর কোন কালে করছিল, এখানে তোমরা কিন্তু তফাৎটা তোমাকে বুঝতে হবে। দেখো শব্দ শিখি। নাম্বার 1, শরৎকাল, ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু। নাম্বার 2, শীতকাল, পুষ ও মাঘ মাস মিলে যে ঋতু। সঞ্চয় হলো জমা। তারপর এরপরে এখানে যুক্তবর্ণ আছে, যুক্তবর্ণ ভেঙে লিখি এবং একটি করে নতুন শব্দ বানাই। নাম্বার 1 হলো জিজ্ঞাসা। জিজ্ঞাসা, বরিগার জ যোগ ইয়, বরিগার জ যোগ ইয়তে জিজ্ঞাসা। তারপর আছে ক্ষিয়, ক্ষিয় ক যোগ পেট কাটা মূর্ধন্যস্বয়, ইয় যোগ চ সঞ্চয়, তারপর পেট কাটার মূর্ধন্যস্বয় যোগ ট, সেটা হলো কষ্ট। এখানে দেখো বাক্যগুলো এলোমেলোভাবে সাজিয়ে দেওয়া আছে, এটার উত্তর কিন্তু এই যে এই লাইনটা দেখো। দেখতে দেখতে শীতকাল এসে গেল, সূর্যের তাপ কমে গেল, চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। এরপরে উত্তর বলি ও লিখি। দেখো, পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? পিঁপড়া রোদের মধ্যে খাবার সঞ্চয় করছিল। ঘাসফড়িং কি করছিল? ঘাসফড়িং তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? ঘাসফড়িং খাবার খাবার চাওয়ার জন্য পিঁপড়া বাসায় গেল। কি বললো ঘাসফড়িং? পিঁপড়া ভাই, আমাকে কিছু খাবার দেবো না? খাবার চাওয়ার জন্য পিঁপড়া বাসায় গেল। কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং? এটা সহজে বোঝা যায়, বোকা হলো ঘাসফড়িং আর চালাক হলো পিঁপড়া। তাই তো সে সময়ের আগেই সে তার খাবারটা সঞ্চয় করে রেখে দিয়েছে। এরপরে তোমরা চলে যাবে হলো পার্ট 8, আমি হব কবিতা। আমি হব কবিতা কাজী নজরুল ইসলাম লিখেছেন, খুবই সুন্দর একটি কবিতা। এটার 8 লাইন, এই 8 লাইন তোমাদের মুখস্থ জানা থাকতে হবে। তো যা বলছিলাম আর কি, তো আমি হব কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। এখানে অংশ বিশেষ মানে কবিতার আরো কিছু আছে, মানে অনেক কিছুই লাইন কাটছাট করে তোমার আর কি এটা কবিতাটা তৈরি করা হয়েছে। অনেকে বলতে পারবে এখানে ছোট করে অংশ বিশেষটা কি লিখে দিয়েছে, আসলে তারা কাটছাট করে যা যা আছে। কবিতাটা কিন্তু খুবই বড়, তোমরা চাইলে এটা আমি হব কবিতাটা দেখতে পারো, ইউটিউবে সার্চ দিয়ে বা গুগলে সার্চ দিলে পেয়ে যাবে। তো এটা অংশ বিশেষে তৈরি করেছে। তো লিখেছেন কে? আমি হব কবিতাটি কাজী নজরুল ইসলাম। এই কবিতা তোমাদের প্রথম 8 লাইন মুখস্থ রাখতে হবে, আর এটা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য
100% গুরুত্বপূর্ণ। আর কিছু বলার দরকার? মানে আসবে মানে এসে বসে রয়েছে তাই বলো। তো শব্দ শিখি তাই তোমাকে এটা মুখস্থ করতে হবে, আর হ্যাঁ না দিকে লিখতে হবে। এই একটু উপরে গেলাম, চলো তো হবে না, এটা মুখস্থ রাখতে হবে। শব্দ শিখি দেখো, কুসুম্বা, কুসুম্বা হলো ফুল বাগান। সূর্যি মানে সূর্য, আলসে মানে অলস, রাত পোহানো মানে রাত শেষ হওয়া। তো অনুশীলনী শব্দ ওই শূন্যস্থান বসায় বেলা, অলস, রাত, রাগ। তো ভুল করলে ডেশ করতে নেই, ভুল করলে কিন্তু রাগ করতে নেই। এখানে অনেকে বলতে পারো যে না, ঠিক আছে দেখ, দেশ হয়েছে ঘুমিয়ে পড়ো, কি রাত হয়েছে ঘুমিয়ে পড়ো। আজ ঘুম থেকে উঠতে দেশ হয়ে গেল, আজ ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেল। দেশ হলে উন্নতি করা যায় না, অলস হলে জীবনে উন্নতি করা যায় না। 2 নাম্বার, কবিতা থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি। আমি হব দেশ বেলার পাখি, আমি হব সকালবেলার পাখি। সবার আগে দেশ উঠবো আমি ডাকি, সবার আগে জেগে উঠবো আমি ডাকি। দেশ মামা জাগার আগে উঠবো আমি জেগে, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল, হয়নি সকাল, দেশ এখন মা বলবে রেগে। হয়নি সকাল, এই দেখো, হয়নি সকাল, ঘুমো এখন মা বলবেন ডেকে। হয়নি সকাল, ঘুমো এখন মা বলবেন ডেকে। কবিতাতে না দেখে বলি ও লিখি। কাজ বোঝায় এমন শব্দ আলাদা করি। কাজ বোঝায়, আচ্ছা এটা নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে, তো এটা নিয়ে আমি কথা বলবো, চলো। 4, কাজ বোঝায় আমরা কি কাজ বোঝানোর জন্য বলি না, আমি খাইতাছি, খাইতেছি, খাচ্ছি, যাচ্ছি, যাবো। তো এগুলা দ্বারা কি কাজ বোঝায় না? তো দেখো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠি, তাহলে উঠা এখানে কি একটা কাজ না? তারপর আমরা ভাত খাই, তো খাই এখানে কি একটা কাজ না? তুমি একটা কবিতা বলো, বলা একটা কি কাজ না? ও তোমার মাঠে ফল, যে তোমরা মাঠে বল খেলছো, খেলা কি একটা কাজ না? তারপর সে বই পড়ছে, তো পড়া একটা কি কাজ না? তারা স্কুলে গিয়েছে, তো যাওয়া, গিয়েছে বা যাওয়া বা এটা কি একটা কাজ না? চলো, তো বলি ও লিখি এর প্রশ্নগুলো, চলো লিখি। তো খোকা কি হতে চায়? খোকা সকালবেলা পাখি হতে চায়। তো কার জাগার আগে খোকা জেগে উঠতে চায়? সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, তাই সূর্যি মামা জাগার আগে খোকা জেগে উঠতে চায়। খোকা কাকে আলসে মেয়ে বলেছে? খোকা তার মাকে আলসে মেয়ে বলেছে। মনে রাখতে হবে কিন্তু এটা। তুমি কখন ঘুম থেকে ওঠো? আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, নাকি তুমি কটায় উঠো? কমেন্টে জানিয়ে দেবে। ঘুম থেকে উঠে যা যা করি বলিও, তাহলে কি ঘুম থেকে উঠে আমরা দাঁত ব্রাশ করি, বাথরুম ব্যবহার করি, তারপর কি এগুলা লিখবে, তোমার রুটিন রুটিন চাইছে তারা। এরপরে দেখো পার্ট 9 আছে আমাদের, ব্যাঙের সাজা। গল্পটা কিন্তু অনেক ভালো, তো চলো পড়া শুরু করা যাক। ব্যাঙের সাজা। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে, গিয়ে বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজার সিপাই ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। সিপাহীরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে, আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। হরিণের বিচার করুন রাজামশাই। বাহ। সিপাহীরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ, সে হঠাৎ ডানা ঝাপটেছিল, আমি ভয়ে দৌড় দিচ্ছিলাম, তাই দেখতে পাইনি। সাপের লেজে পা লেগেছে। রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাহীরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে, শুনে আমি বাঁচার জায়গা খুঁজছিলাম, গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। রাজার সিপাহীটা ব্যাঙকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচে গর্তের মধ্যে লুকিয়েছিল, কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। এই এই ব্যাঙের ঠ্যাং ধরে চাংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙরকে শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই, চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে
রাতে ঝড় হবে, আমি তো সে কথাই বুলবুলিকে বলছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ, গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজা সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল, চাবুক মারতে লাগলো, কিন্তু রাজার চাবুক দিয়ে কিন্তু বারবার চাবুক দিয়ে লাগলো কাঠের গাছের ডালে, সরি, চাবুক মারতে লাগলো কিন্তু বারবার চাবুক দিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। বাহ! তাহলে ব্যাঙের গায়ে দাগের আসল উদ্দেশ্য তো আমরা সবাই জানিয়ে ফেললাম। তো চলো পরবর্তীতে যাওয়া যাক। শব্দ শিখি রয়েছে। তো রাজার দরবার। রাজার দরবার হলো রাজা যেখানে সভা করেন। সিপাই, সিপাই মানে হলো সৈনিক। গুজব মানে মিথ্যা তথ্য, রটানো মানে ছড়ানো। চাবুক মানে মারার জন্য যে লাঠি মাথায় মাথায় দড়ি থাকে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। দরবার কি? ওই যে পিঁপড়া রাজ দরবারে গেল বিচার চাওয়ার জন্য। সিপাই, রাজা সিপাইকে আদেশ করলো ব্যাঙকে ধরে আনতে। গুজব, ওই যে ব্যাঙ ব্যাঙ বনে গুজব রটিয়েছে। চাবুক, ব্যাঙকে চাবুকের ঘা মারতে গিয়ে কাঁঠাল গাছের পড়লো। রটানো, ব্যাঙ বনে রটিয়েছিল যে কালকে বনে ঝড় হবে। তারপর দরবার, এরপর কি আছে? খালি জায়গায় শব্দ বসাই। দরবার, সিপাই, গুজব, চাবুক, রটানো। দুজন দেশ পাহারা দিচ্ছে, দুজন সিপাই পাহারা দিচ্ছে। রাজার আদেশে সবাই দরবার দরবার হাজির হলো, দরবারে হাজির হলো। দেশ কান দিও না, গুজবে কান দিও না। ঘোড়া চালাতে দেশ প্রয়োজন, ঘোড়া চালাতে কি? চাবুক প্রয়োজন। খবরটা সত্যি, কিন্তু মিথ্যা বলে দেশ হয়েছে, রটানো হয়েছে। প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে হলো প্রশ্নবোধক চিহ্ন। পিঁপড়া পিলপিল করে, এই যে প্রশ্নবোধক চিহ্ন হলো এটা। পিঁপড়া পিলপিল করে রাজার দরবারে গেল, রাজার দরবারে। লেজ থেকে রক্ত ঝরছে সাপের। ব্যাঙ বেড়াতে গিয়েছিল শহরে। বলি ও লিখি, পিঁপড়া পিঁপড়া রাজ দরবারে গেল কেন? পিঁপড়া রাজ দরবারে গেল বিচার চাওয়ার জন্য। কে মুরগির ডিম ভেঙেছিল? মুরগির ডিম ভেঙেছিল কে? সাপ মুরগির ডিম ভেঙেছে, সাপ মুরগির ডিম ভেঙেছে। বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? ব্যাঙের গায়ে দাগ হলো এই যে, গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজা সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল, চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে, আর এভাবে ব্যাঙের গায়ে বা দাগ হয়ে গেল। তাহলে কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে, এভাবে ব্যাঙের গায়ে দাগ হলো। এর পরবর্তী পাঠে আমরা চলে যাই, সেটা হলো ডান পাশ বাম পাশ। এখানে এটা অনেক গুরুত্বপূর্ণ। ডান পাশ বাম পাশ। দেখো, পিঁপড়া, পিঁপড়া কি? পিলপিল। মুরগি, মুরগি কক কক। ব্যাং, গ্যাঙর গ্যাং। টানতে টানতে বলা, সেটা হলো হেইয়ো হেইয়ো হেইয়ো। ছবি দেখে নাম বলে একটি করে বৈশিষ্ট্য লিখি। মুরগি, হরিণ, সাপ, সারস পাখি, ব্যাং, তারপর কি শালিক আছে, তারপর পিঁপড়া। বাক্য পড়ি ও লিখি। পাঠ 10। মামা, মামা আপনি কেমন আছেন? চাচি, চাচি আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধু, বন্ধু তোমার বাড়ি কোথায়? আপা, আপা আমি আসতে পারি স্যার? স্যার কেমন আছেন? ফুপু, ফুপু কেমন আছো? কি কি সুন্দর বিকাল। বাহ, বাহ দারুণ খেলেছো। আহা, আহা ব্যথা পেলে বুঝি? কি কি দারুণ বৃষ্টি। বাহ, বাহ কি সুন্দর আবহাওয়া। আহা, বাহ কি সুন্দর। আহা কি বাতাস সুন্দর। এরকম বলবো আমরা। এরপর হলো আনন্দের দিন, পাঠ 11। আনন্দের দিন, পাঠ। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে, স্কুল থেকে ঘুরতে যাবে। ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ উঠলো। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? তবু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। তাহলে কে বলছিল লালবাগ কেল্লায় যেতে পারি? তুলি বলল লালবাগ কেল্লায় যেতে পারি। আপা অন্যদের মতামতও জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইল। ঠিক পরের শনিবারে যাওয়া হলো। তাহলে তারা কোন বারে লালবাগ কেল্লায় গিয়েছিল? শনিবারে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিক মতো হাঁটতে পারি না। তাই কে বলল আমি যেতে পারবো না? মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিক মতো হাঁটতে পারি না। আপা বলার আগে তুলি বলল,
তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমার সাহায্য করব। আপা সবার হুম আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন, তারপর বললেন সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। তাহলে কয়টার মধ্যে সবাই চলে আসবে? সকাল 10টার মধ্যে। স্কুলের পোশাক পরে আসতে হবে, সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাইকে গাড়িতে উঠলো। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠলো মিলিকে নিয়ে। অন্যরাও সাহায্য করলো। তাহলে তুলি মিলিকে কে সাহায্য করছে গাড়িতে উঠতে? তুলি। অন্যরাও সাহায্য করলো, গাড়ি ছাড়লো, গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। এক সময় গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বলেন। আপা ঘুরে ঘুরে কেল্লার সবকিছু দেখাতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। ফুল ফটক, ফুলের বাগান, পারিবারিক মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। তারা লালবাগ কেল্লায় কি কি দেখেছে, এগুলো সেগুলো সবকিছুর বৈশিষ্ট্য। আশা করি এখান থেকে তোমরা 5টা মনে রাখতে পারবে, কারণ প্রশ্নে আসতেই পারে। লালবাগ কেল্লার দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলো। বললেন কেমন লাগলো? সবাই একসাথে বলল খুব ভালো। আপা বললেন কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গেয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠলো। রাজু তালিকা দেখে নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটা খুব ভালো কাটলো। শব্দ শিখি, জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলার ও ঘোরার জায়গা। তারপরে আছে হলো কেল্লা, দুর্গ বা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব, কাজ, নোটবুক, লেখার মতো লেখার ছোট খাতা, ফটক, সদর দরজা, মাজার, বিশেষ ব্যক্তির কবর, গম্বুজ, গোলাকার ছাদ, টিলা, উঁচু জায়গা, প্রাচীন, পুরাতন, পয়সা, ধাতুর তৈরি মুদ্রা। এরপর বাক্য লিখি। এর মতামত, আমি মতামত আমার একটি মতামত আছে। জাদুঘর, জাদুঘরে অনেক প্রাচীন নিদর্শন থাকে। নোটবুক, আমার একটি নোটবুক আছে। প্রাচীন, প্রাচীন আমলের জিনিস দেখতে আমি খুব পছন্দ করি। তালিকা, আমি একটি তালিকা তৈরি করেছি। দেখো, যুক্তবর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই। কেল্লা, ল যোগ ল। ঘন্টা, 9 যোগ ঠ, মুদ্রা 9 যোগ ট। গম্বুজ, ম যোগ ব। আনন্দ, দন্তা ন যোগ দ। ক্লাস, ক যোগ ল। দায়িত্ব, তয় বয়, ত যোগ ব। মুদ্রা বা দরিদ্র, দ যোগ র। এটা আসলে রফলা বলা চলে, তবে এটা র। আচ্ছা, তারপর উত্তর বলিও লিখি। ক্লাসে সবাই হই হই করলে উঠলো কেন? কারণ তারা ঘুরতে যাবে বলে। সবাই মিলে কোথায় যাবে ঠিক হলো? সবাই মিলে লালবাগ কেল্লায় যাবে বলে ঠিক হলো। আপা কি কি জিনিস সাথে নিতে বললেন? আপা একটি কলম, খাতা, তারপর কি নোটবুক আর পানির বোতল সাথে নিতে বললেন। কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো? রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো। এরপরে আমরা চলে যাই। এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের বাক্য পড়ি। আচ্ছা, অনুরোধ সূচক বাক্য মানে কোনো কিছু অনুরোধ করা, যেমন কি এই দরজাটা বন্ধ করো, এটা একটা অনুরোধ না? তো দেখো, আমরা একে একটু পানি দেবো, এটা একটা অনুরোধ না? আদেশ সূচক, তুমি তার কাউকে একটা হুকুম দিচ্ছ। সবাই খাতা বের করো, তোমাদের যেমন শ্রেণীকক্ষে শিক্ষক বলতে সবাই খাতা বের করো, তিনি কি একটা আদেশ দিচ্ছে না? তারপর দেখো নির্দেশমূলক, নির্দেশ কি? ফুল ছিল না, এখানে যাওয়া যাবে না, এরকম কি করবে না, এরকম কি নির্দেশমূলক বাক্য না? তারপর উপদেশমূলক বাক্য, মানুষকে সাহায্য করবে, তারপর কি গরিবদের সাহায্য করবে, এরকম কি উপদেশমূলক বাক্য না? প্রশ্নবোধক বাক্য, যেটা দিয়ে প্রশ্ন বোঝায় আর কি, যেমন তুমি কি বাড়ির কাজ করেছো, বা কেমন আছো, তোমার বাড়ি কোথায়, এগুলো হলো প্রশ্নবোধক বাক্য। সবাই মিলে ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করো, এটা হলো একটা চার্ট। চাইলে তোমরা করতে পারো, কোথায় যাবে, কবে যাবে, কে কে যাবে, কিভাবে যাবে, কি কি করবে, কখন যাবে, কখন ফিরবে, এগুলো বন্ধুদের নিয়ে ক্লাসের মধ্যে করে ফেলবে, ঠিক আছে? এখানে লিখে ফেলবে সবকিছু, কি কি করবে, কি কি না করবে, ঠিক আছে? তো বালুচরে একদিন, পার্ট 12, বালুচরে একদিন। এখানে বইটা খুব সুন্দর করে দেখানো আছে, আর চাইলে তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং এগুলো কিন্তু সত্যি সত্যি অনেক অর্থবোধক প্রশ্ন এখান থেকে তৈরি হতে পারে। এই লাইনগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, নাম তার উচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা গ্রামে বেড়াতে এসেছে। কোন ছুটিতে ওরা গ্রামে বেড়াতে গেছিল? যদি প্রশ্ন হলে কঠিন করে এরকম প্রশ্ন করবে যে কোন ছুটিতে ওরা গ্রামে বেড়াতে গেছে। গ্রীষ্মের ছুটিতে ওরা গ্রামে বেড়াতে গিয়ে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে।
সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি। গ্রামের পাশ দিয়ে উড়ে যায় আকাশের পথে। সুপারি গাছের সারির মধ্যে উঁকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন, নদীর চরে পাখিদের মেলা বসে। তো এটা কে বলছে? নাদের চাচা। নাদের চাচা বলেছেন, নদীর পাশে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে। জেলে হলো যারা মাছ ধরে বিক্রি করে। আহ মাছ ধরতে চলে যান একধারে একাধারে একেবারে মাঝ নদীতে। ওইখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকার মাঝি গণেশ কাকা। তাহলে নৌকার মাঝি কে? গণেশ কাকা। পাখিরা মাছ ধরে। সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এসব গল্প শুনে মনে মনে ভাবে, আহা, যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন, একদিন আমাকে নিয়ে যাবেন। এক সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির। বাবা বললেন, চলো ঘুরে আসি। নদীর তীর ধরে নৌকা চলছে। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। একটু পেরোতেই চোখে পড়লো কুমারপাড়া। কুমার হলো যারা মাটি দিয়ে নানা জিনিসপত্র তৈরি করে। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল। তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান। রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিথিকে 2টি রঙিন হাড়ি দিলেন। মধু কাকা তিথিকে কয়টি রঙিন হাড়ি দিয়েছিল? তাহলে 2টি। বললেন, বাসায় সাজিয়ে রেখো। আরেকটু এগুতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুলের শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। বাবা হামিদ চাচাকে বললেন, চলো বেরিয়ে আসি। তো হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন, চলো যাই, ঝড় বাদলের দিন তাড়াতাড়ি ফিরতে হবে। নৌকা আবার চলতে শুরু করলো। তিথি দেখলো টল টল করে নদীর জল। ভয়ে ভয়ে নদীর জলে হাত দিল, কি শীতল। অল্প সময়ের মধ্যে ওরা পৌঁছে গেল নদীর চরে, সুন্দর এক দ্বীপের মতো বালুচর। তো এই জন্যই মূলত বালুচর হয়েছে। চরের নদীর চারিদিকে কাঠঝোপ, ঘাস ও কাশবন। খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক। তাহলে খুঁটে খুঁটে পোকা খাচ্ছে কি? শালিক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নলখা গড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। নলখা গড়া হলো নদী নলের মতো লম্বা এক ধরনের ঘাস আছে, দেখবা, যেটাকে বলা হয় নলখাগড়া। পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন, ওই দেখো গাঙ্গুচ্ছিল। তিথি চিৎকার করে উঠলো, বাহ বাহ, কি সুন্দর। চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে, এ তো দেখি নাদের চাচা। তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল। তাজা মাছ এখনো নড়ছে। তিথি অবাক হয়ে মাছ দেখলো। নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন। গণেশ কাকা বললেন, ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন। তিথি ও দেখলো উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে, নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকায় উঠে পড়লো। গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন। নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা। দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে। তীরে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হলো ঝড়। তিথি ভাবতে লাগলো, পাখিগুলো এখন কি করছে। অনেক ভালো চিন্তা করছে যে পাখিগুলো ঝড়ের সময় কি করে। আসলে পাখিগুলো যখন ঝড় হয় তারা তা আগে পূর্বাভাস পেয়ে যায়, তো তারা তা নিরাপদে আশ্রয়ে গ্রহণ করে। এটি একটি সৃষ্টিকর্তা তাদের দান। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ তারা অনেক আগেই জেনে যায়। এরপর কি আছে? শব্দ শিখি। উকি দেওয়া, আড়াল থেকে দেখা। মিনার, দালানের উঁচু চূড়া। আচ্ছা, এগুলো শব্দার্থ কিন্তু তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? বাদল, বৃষ্টি, চর, নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি। নলখাগড়া, নলের মতো লম্বা ঘাস। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও শব্দের অর্থ বলি। উকি দেওয়া কি? ওই যে তোমার বক মাঝে মধ্যে উকি দিচ্ছিল, বা ওই যে তাল গাছের মিনার দিয়ে সূর্য যেন উকি দেয়, এরকম একটা সুপারি গাছের যে মিনার, ওই যে মসজিদের মিনার। বাদল, বৃষ্টি, চর, বালুচর যেটা ছিল নলখাগড়ায় ঝোপে লুকিয়েছিল মাছরাঙা। দেখো, শব্দ দিয়ে বাক্য লিখি। মিনার, ঝাঁক, চর, টলটল। নদীর জল ড্যাশ করছে, নদীর জল টলটল করছে। মসজিদের ড্যাশ থেকে ভেসে আসে আজানের ধ্বনি। মসজিদের মিনার থেকে ভেসে আসে আজানের ধ্বনি। পানি কমে যাওয়ায় নদীতে ড্যাশ পড়েছে, পানি কমে যাওয়ায় নদীতে চর পড়েছে। গাছের ডালে এক ড্যাশ পাখি বসে আছে, গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে। ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় পূরণ করো। ডান পাশের শব্দ এদিকে দেখো। নদীর কি কি আছে এদিকে একটু খেয়াল করলাম। নদীর পানি, সাদা বক, সকালে সূর্য, পাখিদের। সুপারি গাছে সারির মধ্যে দিয়ে উকি দেয় কি? সকালের সূর্য। নদীর চরে পাখিদের মেলা বসে, টল টল করছে নদীর পানি। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। আশা করি বুঝতে পারছো।
এখান থেকে কিন্তু এখানে দেখবা যে বিপরীত শব্দগুলো আছে তোমাদের 41 পৃষ্ঠা। এটা অনেক গুরুত্বপূর্ণ। এগুলো 6টা আছে, এই 6টাই তোমার আসার মতো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাতে। আশা করি এটা তোমরা পড়ে ফেলবা। দেখো কি আছে। গ্রাম, শহর, সাদা, কালো, শীতল, উৎস বানানটা এখানে একটু বুয়েটে বুঝে নেয়, আশা করি এটা বুঝছো। পরিষ্কার, পরিষ্কার হলো নোংরা। দূর, নিকট, অল্প, বেশি। সঠিক উত্তরটি বলেও লিখি টিক চিহ্নগুলো। তিথির গ্রামের নাম কি? অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বলেন গণেশ কাকা, হামিদ চাচা, না নাদের চাচা, মধু মেলা। কে বলছিল নদীর চরে পাখিদের মেলা? নদীর চরে পাখিদের মেলা, নাদের চাচা। নাদের চাচা বলে নদীর চরে পাখিদের মেলা বসে, তাহলে কে বলছে? নাদের চাচা। ভুল লাগাইছে। মাটি দিয়ে শখের হাড়ি বানান কে? মধু কাকা। নলখাগড়ার চুপে চুপচাপ বসে আছে কি? নলখাগড়ার চুপে চুপচাপ বসে আছে মাছরাঙা। যে ঘটনাটি আগের। পাখিরা আকাশে উঠছে, তোমাকে গল্প শোনাবো, কে যেন এগিয়ে আসছে, তিনি দাওয়াত দিয়েছিলেন। পাখিরা আকাশে উঠছে, এটা কি ঘটনা আগের? মানে আগে, যেটা অতীত না, একদমই না। তোমাকে গল্প শোনাবো, এটা হলো ভবিষ্যৎ। কে যেন এগিয়ে আসছে, এটা হলো বর্তমান। উঠছেও হলো বর্তমান। তিনি দাওয়াত দিয়েছিলেন, এইটা হলো আগের এই ঘটনাটা। তো দেখো, বুঝে নেই মানে আগের, মানে এখানে অতীতকাল যেটা সংগঠিত হয়ে গেছে, ওটা আমরা ফিরে পাবো। এখানে দেখো যে একটা শব্দ আছে যে হইলো কি? কুমারপাড়া। কুমাররা যেখানে একসাথে বসে, মানে একসাথে বাস করে। শখের হাড়ি, ছবি, রঙিন হাড়ি, দ্বীপ, চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। মুখে মুখে উত্তর বলিও লিখি। গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে? গ্রামের প্রকৃতি দেখে তিথির মন ভরে যায়। নৌকায় করে তিথিরা কোথায় গেল? নৌকায় করে তিথিরা বালুচরে গেল। নাদের চাঁদার ঝুড়িতে কি কি মাছ ছিল? দেখবে নাদের চাঁদার ঝুড়িতে ছিল পাবদা, পুঁটি এবং একটি মাঝারি আকারের বোয়াল মাছ। তিথি কেন পাখিদের কথা ভাবছিল? কারণ ঝড় সৃষ্টি হয়েছিল। তো ঝড়ের পাখিরা কি করে এ সম্পর্কে তিথি কারণ ঝড় হয়েছিল, সে কারণেই তিথি পাখিদের কথা ভাবছিল। ঝড়ের সময় পাখিরা কি করে? ঝড়ের সময় পাখিরা নিরাপদ আশ্রয় খুঁজে। বিরাম চিহ্ন বসায়। তিথি গ্রামে বেড়াতে এসেছে, এখানে দাঁড়ি হবে খালি। তো কি ঠান্ডা হাওয়া, বিস্ময়, এটা বোঝানো হয়েছে। তিথি কোথায় থাকে? এটা প্রশ্নবোধক, তাই প্রশ্ন বসবে। গণেশ কাকা বললেন ফিরতে হবে। ঠিক আছে, বুঝলাম। তো তোমাদের প্রথম প্রান্তিক পরীক্ষা 1 থেকে 41 পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে। আমি সেই 1 থেকে 41 পৃষ্ঠা পর্যন্তই কভার করলাম, পড়ানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তো পরবর্তীতে আমি ভিডিও করবো। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ তোমাদের একটি করে সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য একটা অনুপ্রেরণা। আশা করি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। তো ভালো থেকো বন্ধুরা। আর তোমাদের জন্য শুভকামনা রইল তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। ধন্যবাদ সবাইকে।